আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদেরকে আরও একটি অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ বেলাল হোসেন সিদ্দিক, প্রভাষক, তেজগাঁও আদর্শ স্কুল অ্যান্ড কলেজ। আমি আজকে একাদশ শ্রেণীর কৃষি বিষয়ের একটি ক্লাস নেব, যেটার প্রথম অধ্যায়ের প্রথম পাঠটি। তো কৃষি ম্যাডামের অনুপস্থিতির কারণে ক্লাসটি আমাকে নিতে হচ্ছে। আমরা আর বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাসে প্রবেশ করি। আমাদের আজকের ক্লাসে আমরা যদি ক্লাসটি তোমরা ভালোভাবে মনোযোগ দিয়ে আয়ত্ত করতে পারো, আজকের ক্লাসে যে সকল বিষয় তোমরা শিখতে পারবে। প্রথম হচ্ছে, আজকের ক্লাসে আমরা কৃষির পরিচয়টা শিখে ফেলব। আজকের ক্লাস থেকে তুমি কৃষির পরিচয়টা ব্যাখ্যা করতে পারবে। 2 নম্বর যে বিষয়টা আমরা শিখব সেটা হচ্ছে কৃষির উৎপত্তি। এই কৃষির উৎপত্তি সম্পর্কে তোমরা ব্যাখ্যা করতে পারবে আজকে ক্লাস শেষে। এরপর হচ্ছে কৃষির গুরুত্বটা বিশ্লেষণ করতে পারবে। তো আমরা আমাদের ক্লাসে চলে যাই। আমরা কৃষির পরিচয়টা দেখিনি বা কৃষির সংজ্ঞাটা দেখিনি। কৃষি বলতে আসলে কৃষির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে এগ্রিকালচার, এটা তোমরা সবাই জানো। এগার এবং কালচার, এই দুটি ল্যাটিন শব্দ থেকে এগ্রিকালচার শব্দটি উৎপত্তি হয়েছে, যেটার অর্থ হচ্ছে মাটি কর্ষণ করা বা মাটি কর্ষণের মাধ্যমে ফসল উৎপাদন করা। তো প্রথম দিকে কৃষি বলতে শুধু যে ফসল উৎপাদন বা চাষাবাদকে বোঝানো হতো, কিন্তু বর্তমানে কৃষির ক্ষেত্র ব্যাপক আকার ধারণ করেছে। এটা অনেক সম্প্রসারিত এখন একটা বিষয়। এটা শুধু আগের মানুষের কৃষকের মানে খাদ্যের যোগানের জন্য কৃষিকাজ করা, সে বিষয়টার উপর এখন এটা নেই। কৃষি এখন একটা ব্যবসা, এটা একটা এখন কেরিয়ার। মানে এটা আর আগের শুধু একটা খাদ্য উৎপাদনের সাথে জড়িত না, এটাকে এখন বাণিজ্য হিসেবে অনেকে প্রফেশনালি এটাকে পেশা হিসেবে বেছে নিয়েছে। তো কৃষির সংজ্ঞাটা যদি আমি তোমাদেরকে বলি, তোমরা নোট করার জন্য আমি স্ক্রিনে নোট আকারে দিয়ে দিচ্ছি। মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রথম স্তর হচ্ছে কৃষি, যা চাষবাস সহ পশুপালন, বনায়ন, ফলমূল সংগ্রহ, মৎস্য চাষ ও উৎপাদন ইত্যাদি প্রক্রিয়াকরণের সঙ্গে সম্পৃক্ত। ওই যে আগে যেটা বললাম, অর্থাৎ এখন শুধু ফসল উৎপাদনের সাথে এটা জড়িত না, পশুপালন এটাও এখন কৃষির খুবই গুরুত্বপূর্ণ একটি সেক্টর হিসেবে উদ্ভব হয়েছে বা খুবই জনপ্রিয়তা অর্জন করেছে। বনায়নও এখন কৃষির অংশ। বনায়নের মাধ্যমে আমাদের কাঠ উৎপাদনের মাধ্যমে বিভিন্ন কাজে আমরা এটা এখন ব্যবহার করি। ফলমূল সংগ্রহ, মৎস্য চাষ খুবই গুরুত্বপূর্ণ একটা সেক্টর এখন কৃষিক্ষেত্রে। মাছ চাষটা, এগুলো হচ্ছে আমাদের কৃষি। ওই যেটা বললাম, এগার এবং কালচার নামক দুটি ল্যাটিন শব্দ থেকে ইংরেজি এগ্রিকালচার শব্দটি এসেছে, যার আবিধানিক অর্থ হচ্ছে ভূমি কর্ষণ বা ভূমি কর্ষণের মাধ্যমে শস্যাদি উৎপাদন বা উত্তোলনকে বোঝায়। এটা হচ্ছে উৎপত্তিগত, অর্থাৎ যখন কৃষি উৎপত্তি হয় তখনকার এই ভূমি কর্ষণের মাধ্যমে শস্যাদি উৎপাদনকে বোঝানো হতো। তো কৃষি বলতে ভূমি কর্ষণের মাধ্যমে ফসল আবাদের পাশাপাশি গবাদি পশু প্রতিপালন, হাঁস মুরগি, মৎস্য ও মৌমাছি প্রতিপালন, চাষাবাদের উদ্দেশ্যে খামার প্রতিষ্ঠা, বন সৃষ্টি ইত্যাদিকে কৃষিকাজ বলে বিবেচিত হচ্ছে। তাহলে এখন কৃষিকাজের ক্ষেত্রটা সম্প্রসারিত হয় এই সবগুলা বিষয়কে অন্তর্ভুক্ত করেছে। তো কৃষির সংজ্ঞা আকারে যদি আমরা ছোট্ট করে যদি বলি, কৃষি হচ্ছে ফসল
গবাদি পশু, মাছ ও বনজ সম্পদ উৎপাদনের বিজ্ঞানসম্মত পদ্ধতি, অর্থাৎ সুনির্দিষ্ট পদ্ধতিতে, বিজ্ঞানসম্মত পদ্ধতিতে এই বিষয়গুলো উৎপাদন করার যে সিস্টেমটা, সেটাই হচ্ছে কৃষি। তো আমরা একটা ছবির মাধ্যমে দেখি, এই যে কৃষি বলতে প্রথম দিকে আমরা এই চাষাবাদকে বোঝানো হতো, আর এখন কৃষি দ্বারা এই সব মাছ, সবজি, ধান, এই যে গবাদি পশু, গম, সবজি, এভাবে ফলমূল সবগুলাই এখন কৃষির অন্তর্ভুক্ত এবং খুবই জনপ্রিয় ক্ষেত্র হিসেবে বিবেচিত হচ্ছে। তাহলে আমরা কৃষির সংজ্ঞাটা ক্লিয়ার হলাম। এখন হচ্ছে কৃষির উৎপত্তি কিভাবে ঘটছে। আমরা জানি যে আদিমকালে মানুষ বন জঙ্গলে বসবাস করত, গুহায় বসবাস করত। বন জঙ্গল থেকে তারা ফলমূল সংগ্রহ করে নিজেদের খাদ্যের চাহিদা মেটাতো। তারা ছিল যাযাবর। যাযাবর মানে হচ্ছে তারা এক স্থানে দীর্ঘদিন থাকতে পারতো না বা থাকার সুযোগ ছিল না। কারণটাকে তারা খাদ্য নিজেরা উৎপাদন করতে পারতো না। তারা এই যে খাদ্য বনে বনে সংগ্রহ করতো। ধরো একটা বনে তারা কিছুদিন অবস্থান করলো, সেখানে এই যে খাবার পেত প্রকৃতি থেকে, সেগুলা কিছুদিন পর খেয়ে ফেললো। এরপরে একটা বনের বা জঙ্গলে তারা কিছুদিন অবস্থান করে ওই ফলমূলগুলা যখন শেষ হয়ে যেত, তখন তারা খাবারের সন্ধানে আরেকটা জায়গায় যেত, আরেকটা বনে জঙ্গলে যেত, ওইখানে কিছুদিন অবস্থান করে ওখানকার ফলমূল খাওয়ার পরে তারা আরেকটাতে যেত। এভাবে তাদের জীবনটা গড়ে উঠছে যাযাবর হিসাবে। এই ফলমূল সংগ্রহ করে তারা যখন তাদের গুহায় নিয়ে আসতো বা বাসস্থানে নিয়ে আসতো, ধরো একটা ফল খাওয়ার পর সেটার বিচিগুলা ফাঁসে ফেলতো, তখন এই বিচি থেকে দেখা গেল যে ওই গাছটা জন্মালো। তখন তাদের মাথায় একটা বিশেষ করে মহিলারা যখন এই বিষয়টা পর্যবেক্ষণ করলো যে ওই ফলের বিচি থেকে ওই গাছটা আবার জন্মাছে, তখন তারা এই সুনির্দিষ্টভাবে এই বীজগুলো লাগানোর পদ্ধতি আবিষ্কার করলো। এইভাবে আস্তে আস্তে কৃষির উৎপত্তি ঘটলো। এখন এই কাজটা করতে হলে তাদেরকে পানি দরকার, এই জন্য তারা নদীর তীরে বসবাস করা শুরু করলো। এই জন্য আমরা দেখব যে প্রাচীন সভ্যতাগুলা নদীকে কেন্দ্র করে গড়ে উঠছে। এই যে মেসোপটেমিয়া সভ্যতা, মিশরীয় সভ্যতা নীলনদকে কেন্দ্র করে, টাইগ্রিস ইউফ্রেটিস নদীকে কেন্দ্র করে মেসোপটেমিয়া সভ্যতা, এভাবে সিন্ধু নদকে কেন্দ্র করে সিন্ধু সভ্যতা। এইভাবে কৃষির উৎপত্তি মানে ফলমূল সংগ্রহ থেকে তার চাষাবাদের বা এগুলো উৎপন্ন করার পদ্ধতি তারা আবিষ্কার করলো। এটা হচ্ছে কৃষির একটা স্তর, কৃষির উৎপত্তির একটা স্তর। দ্বিতীয় আরেকটি স্তর হচ্ছে তারা পশু শিকার করত। তারা যখন বন জঙ্গলে বসবাস করত, পশু শিকার করত। এটাও তাদের খাদ্য সংগ্রহের অংশ হিসেবে এই পশু তারা এককভাবে শিকার করত, আবার দলবদ্ধভাবে শিকার করত। হ্যাঁ, এই পশুটা শিকার করার একটা পর্যায়ে তারা নানাভাবে এই পশুকে পোষ মানাতে পারলো। পোষ মানিয়ে তারা এই কৃষির উৎপত্তির তৃতীয় স্তরে, অর্থাৎ পশুগুলাকে লালন পালন করার পদ্ধতি তারা আয়ত্ত করলো। এইভাবে কৃষির পূর্ণাঙ্গ উৎপত্তি ঘটল এবং আস্তে আস্তে ক্রমবিবর্তনের মাধ্যমে আজকের আধুনিক কৃষিতে রূপান্তর ঘটল। এই কথাগুলো তোমরা নোট করার জন্য আমি লিখিত আকারে উপস্থাপন করতেছি। তিনটি পর্যায়ের মাধ্যমে কৃষির উৎপত্তি ঘটেছে। আমরা এখন তিনটি পর্যায় দেখব। প্রথম হচ্ছে খাদ্য সংগ্রহ পর্যায়। জীবিকা নির্বাহের জন্য কোনো একক বা জনগোষ্ঠীর দৈহিক চাহিদার তাগিদে ফলমূল সংগ্রহ সহ অন্যান্য কর্মকাণ্ডের শুরু। তাহলে কৃষির উৎপত্তির প্রথম স্তরটা খাদ্য সংগ্রহ বা ফলমূল সংগ্রহের মাধ্যমে শুরু হয়। তারা এই বন জঙ্গল থেকে এই জাতীয় ফলগুলা সংগ্রহ করে তারা জীবিকা নির্বাহ করত, তাদের জীবন ধারণ করত। এরপর দ্বিতীয় স্তর হচ্ছে পশু শিকার। প্রাথমিক দিকে বন জঙ্গলে থেকে ছোট থেকে বড় ধরনের প্রাণী শিকার ও আহার করত। এই বড় বড় প্রাণী যখন হতো তখন তারা দলবদ্ধভাবে শিকার করত, আর ছোট প্রাণীগুলোকে তারা এককভাবে শিকার করত। এই দ্বিতীয় স্তর থেকে তারা পশুগুলোকে পোষ মানানোর সিস্টেম আবিষ্কার করে তারা পশুপালন শুরু করলো। তো এভাবে কৃষির পূর্ণাঙ্গ উৎপত্তি ঘটল। এরপরে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন,
বাংলাদেশের কৃষির গুরুত্ব বা মৌলিক চাহিদা পূরণে বাংলাদেশের কৃষির ক্ষেত্রসমূহের গুরুত্ব। এখানে দুটো প্রশ্ন, একটা হচ্ছে যদি কৃষির গুরুত্ব বলে তাহলে এই কথাগুলো হবে বা এই উত্তরটা হবে, আর একটা হচ্ছে প্রশ্নটা এইভাবে আসতে পারে যে মৌলিক চাহিদা পূরণে বাংলাদেশের কৃষি ক্ষেত্রের সমূহের গুরুত্ব। আমরা ওই যেটা বললাম, বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এই দেশের উৎপাদনের বা অর্থনীতির প্রধান খাতই হচ্ছে কিন্তু কৃষি। আমাদের এই দেশের জনশক্তির বিশাল একটা অংশ কৃষি খাতের সাথে জড়িত। শতকরা 60% মানুষ কোনো না কোনোভাবে কৃষির সাথে জড়িত, আর 40% মানুষ সরাসরি কৃষি কাজে নিয়োজিত। তো এই আমাদের অর্থনীতিতে এইভাবে ব্যাপক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে কৃষি। আমাদের যে জিডিপি তো তাদের এই কৃষিক্ষেত্রের এককভাবে বিশাল অবদান রাখতেছে। যেমন 2019-20 অর্থ বছরে কৃষির অবদান ছিল 13.35%। তো দেশের উন্নয়ন, খাদ্য নিরাপত্তা তথা খাদ্যশস্য উৎপাদনে স্বনির্ভরতা অর্জন, শিল্পায়ন ও টেকসই উন্নয়নে কৃষি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ শুধু আমাদের খাদ্য সরবরাহ করতেছে কৃষি এরকম না, আমাদের এই যে শিল্পায়ন, দেখবা যে অনেক শিল্প প্রতিষ্ঠানের কাঁচামাল এই কৃষি থেকে আসছে। তো এইভাবে কৃষি আমাদের বিভিন্নভাবে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলতেছে। মানুষের মৌলিক চাহিদা বলতে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসাকে বোঝায়। এই 5টা বিষয়কে মৌলিক চাহিদা বলা হয়। আমরা দেখব যে এই 5টা বিষয়ের সাথে বা 5টা বিষয় পূরণে মৌলিক চাহিদা এই কৃষি আমাদের সরাসরি বা পরোক্ষভাবে আমাদের অবদান রাখতেছে। এখন আমরা এই মৌলিক চাহিদা পূরণে কৃষি কিভাবে অবদান রাখতেছে সেটা একে একে দেখব। যেমন প্রথম মৌলিক চাহিদা হচ্ছে অন্ন বা খাদ্য। এই অন্ন বা খাদ্য আমাদের এই যে কৃষি সেক্টর থেকে আমরা ধান, গম, এই যে ফলমূল, এগুলো এই জাতীয় খাদ্যগুলো আমরা কৃষি থেকে সরাসরি পেয়ে থাকি। এইভাবে মৌলিক চাহিদার প্রধান খাদ্য আমরা কৃষি থেকে সরাসরি পেয়ে থাকি। খাদ্যের সিংহভাগ আসে কৃষি থেকে, যেমন চাল, ডাল, গম, শাকসবজি, মাছ ইত্যাদি থেকে। তাই প্রয়োজনীয় খাদ্যের জন্য এই দেশের জনগণ কৃষির উপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নির্ভরশীল। দ্বিতীয় মৌলিক চাহিদা হচ্ছে বস্ত্র। কৃষি হলো বস্ত্র তৈরির প্রধান কাঁচামাল। প্রধান কাঁচামালের যেমন পাট, তুলা, এগুলো কিন্তু কৃষির পণ্য। এগুলা থেকে আমরা বস্ত্র তৈরি করে, সুতা তৈরি করে বস্ত্র বানাই। তো উৎস হচ্ছে কৃষি। তো পাট, তিসি, কার্পাস ও শিমুল তুলা হচ্ছে সুতি বস্ত্র। আমাদের সুতি বস্ত্রের যেই সুতা, এই সুতাগুলো আসে পাট, তিসি, কার্পাস আর শিমুল তুলা থেকে। এরপর হচ্ছে রেশম কীটের দেহ নিঃসৃত আঁশ, অর্থাৎ আমরা রেশম চাষ করা হয়, রেশম কীট চাষ করা হয়। ওই কীট থেকে, ওই পোকা থেকে, পোকার দেহ থেকে যে আঁশটা পাওয়া যায়, সেই আঁশের মাধ্যমে প্রক্রিয়াজাত করে রেশমি বস্ত্র তৈরি করা হয়। এরপর হচ্ছে ভেড়া ও ছাগলের লোম হতে পশমি বস্ত্র তৈরি করা হয়। ভেড়া ও ছাগলের লোম সংগ্রহ করে বিশেষ পদ্ধতিতে ওইগুলা থেকে আমরা পশমি বস্ত্র প্রস্তুত করা হয়। যেমন উন্নত মানের জ্যাকেট বা সোয়েটার, এগুলা কিন্তু এই পশুর লোম থেকে সংগ্রহ। তো এগুলো সবই কিন্তু কৃষিজাত পণ্য। তাহলে বস্ত্র মৌলিক চাহিদার দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ এই উৎস, দ্বিতীয় মৌলিক চাহিদার দ্বিতীয় যে বিষয়টা বস্ত্র, সেটাও আমরা কৃষিখাত থেকে পেয়ে থাকি। এরপরে তৃতীয় মৌলিক চাহিদাটা হচ্ছে বাসস্থান। এই দেশের বেশিরভাগ বাসস্থান নিম্নমানের, অর্থাৎ আমরা গ্রাম অঞ্চলে যখন দেখব যে আমাদের ঘরবাড়িগুলা এই যে বাঁশ, কাঠ, এই যে এগুলা দিয়ে নির্মাণ করা হচ্ছে। তা এই যে কাঠ, বাঁশ, এগুলো সবই হচ্ছে কৃষিক্ষেত্রের অন্তর্ভুক্ত, কৃষি পণ্যের অন্তর্ভুক্ত। এইসব উপকরণ দিয়ে, যেমন কাঠ, বাঁশ, খড়, শন, গোলপাতা, এগুলা সবগুলাই কৃষিপণ্য। এগুলাতে মাধ্যমে আমরা গ্রাম অঞ্চলে এই যে ঘরবাড়িগুলো নির্মাণ করা হয়। এছাড়া কাঠ দিয়ে বিভিন্ন ধরনের আসবাবপত্র তৈরি করে আমরা গৃহের বাসস্থানের বিভিন্ন কাজে আমরা ব্যবহার করি। তারপর মৌলিক চাহিদা চতুর্থটি হচ্ছে চিকিৎসা।
চিকিৎসা যেমন আয়ুর্বেদিক, ইউনানি, এই যে হোমিও, এই জাতীয় চিকিৎসাগুলার ওষুধপত্রের প্রধান উপকরণে কিন্তু এই যে গাছ থেকে অর্থাৎ কৃষিপণ্য গাছ থেকে এই যে চিকিৎসার ওষুধ তৈরি করা হয়। এছাড়া আমাদের বিভিন্ন অ্যান্টিবায়োটিক আমরা কৃষিজাত পণ্য থেকে পেয়ে থাকি। তো এইভাবে চিকিৎসা ক্ষেত্রেও কৃষিপণ্য আমাদের গুরুত্বপূর্ণ অবদান রাখতেছে। হোমিওপ্যাথিক, ইউনানি, আয়ুর্বেদিক চিকিৎসায় ওষুধ তৈরির কাঁচামাল হলো কৃষিজাত পণ্য। উদ্ভিদ থেকে বিভিন্ন অ্যান্টিবায়োটিক প্রস্তুত করা হয়, যেমন সিনকোনা থেকে কুইনাইন তৈরি করা হয়, যা জ্বর বা ব্যথানাশক ও ম্যালেরিয়ার প্রতিরোধক হিসাবে। তো এই যে এটা একটা গুরুত্বপূর্ণ নৈর্ভিত্তিক প্রশ্ন, কিন্তু কুইনাইন কোন এই গাছ থেকে তৈরি করা হয়? এরপর হচ্ছে সর্পগন্ধা গাছ থেকে উচ্চ রক্তচাপের ওষুধ তৈরি করা হয়। তাহলে এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই উচ্চ রক্তচাপের ওষুধ কোথা থেকে বা কোন গাছ থেকে তৈরি করা হয়। তাহলে এভাবে চিকিৎসা ক্ষেত্রেও আমাদের কৃষি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেছে। শিক্ষা, আমাদের মৌলিক চাহিদা পঞ্চম নাম্বার মৌলিক চাহিদাটি হচ্ছে শিক্ষার বিভিন্ন উপকরণ, যেমন কাগজ, পেন্সিল, এই যে এগুলা কিন্তু সরাসরি আমাদের এই যে উদ্ভিদ বা এই যে গাছ, বাঁশ, এগুলা থেকে কিন্তু উৎপন্ন হয়। এইভাবে চিকিৎসা ক্ষেত্রেও আমাদের এই কৃষি অবদান রাখতেছে। শিক্ষার উপকরণ যেমন কাগজ, পেন্সিল আসে বাঁশ থেকে, আখের ছোবড়া থেকে, ধানের খড় থেকে। কাগজ শিল্পে বনজ দ্রব্যের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। এই যে কাগজের যে কারখানা, এটা কিন্তু পুরোপুরি বনজ দ্রব্যের উপরে নির্ভর করে ওই শিল্প কারখানাগুলা স্থাপিত হয়। তো এটাও এই প্রশ্ন এতটুকু পর্যন্ত হচ্ছে মৌলিক চাহিদা পূরণে কৃষি কিভাবে ভূমিকা রাখে। এই প্রশ্নটা আসলে এতটুকু পর্যন্ত বলতে হবে। এছাড়া যদি কৃষির গুরুত্ব আসে আরও কয়েকটা বিষয় অ্যাড করতে পারো, যেমন জ্বালানি, যেমন কাঠ, বাঁশ, এগুলো কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। এছাড়া এই যে গবাদি পশুর গোবর, এই যে ধানের খড়, এই বিষয়গুলো আমরা গ্রাম অঞ্চলে জ্বালানি হিসেবে ব্যবহার করি। গ্রাম অঞ্চলে জ্বালানি হিসেবে কাঠের ব্যবহার ব্যাপক। বাঁশ, খড়, নাড়া জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। গোবর শুকিয়েও জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। নাড়া হচ্ছে ধান কাটার পরে এই যে মাঠে যে অবশিষ্ট অংশ থেকে থাকে ধান গাছের, সেটাই নাড়া। ওইটা তুলে ওটা শুকিয়ে এটা দিয়ে জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়। এরপরে 7 নাম্বার হবে এখানে কর্মসংস্থান। এই দেশের মোট শ্রমশক্তির শতকরা 40%, এটা আমরা আগেও এই তথ্যটা দিয়েছি, 40% কৃষিখাতের সাথে জড়িত। দেশের গ্রাম অঞ্চলে কর্মসংস্থানের প্রধান খাতই হলো কৃষি, অর্থাৎ কৃষিকাজে নিয়োজিত আমাদের জনগোষ্ঠীর বিশাল একটা অংশ। এরা এই কৃষিক্ষেত্রে তাদের কর্মসংস্থান করে জীবিকা নির্বাহ করে। এরপরে হচ্ছে 8 নাম্বার হবে হচ্ছে বৈদেশিক মুদ্রা অর্জন। আমরা বিভিন্ন কৃষিজাত পণ্য উৎপাদন করে নিজেদের প্রয়োজনীয় চাহিদা মিটিয়ে কিন্তু আমরা কিন্তু এগুলা বিদেশে রপ্তানি করে আমাদের বৈদেশিক মুদ্রা আমরা অর্জন করি। এইভাবে মূল্যবান বৈদেশিক মুদ্রা অর্জনে আমাদের কৃষিখাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো বাংলাদেশে বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম উৎস কৃষিজাত দ্রব্য। বৈদেশিক আয়ের প্রায় 11%, অর্থাৎ বৈদেশিক আয়ের যে 100%-এর মধ্যে 11% আসে কিন্তু কৃষিখাত থেকে। এটা একটা বিশাল ব্যাপার। কিন্তু রপ্তানিকৃত দ্রব্যের মধ্যে এই যে পাটজাত দ্রব্য, এই যে চা, তামাক, চামড়া, তুলা, মাছ ইত্যাদি কৃষিজাত পণ্য আমরা রপ্তানি করি। এখন অনেক সবজি ও প্রক্রিয়াজাতকরণ মাধ্যমে সবজিও কিন্তু রপ্তানি হয়, আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতেছি। তো এইভাবে কৃষির গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদের বিভিন্ন সেক্টরে, আমাদের অর্থনীতিতে কৃষি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের অর্থনীতিকে সমৃদ্ধ করছে। তোমরা তাহলে এই প্রশ্নটা ভালো করে শিখে নেবে। আমরা আজকের ক্লাসে যেটা 3টা বিষয় শিখলাম। প্রথম হচ্ছে কৃষির পরিচয়, দ্বিতীয়টা হচ্ছে কৃষির উৎপত্তি, তৃতীয় প্রশ্নটা হচ্ছে কৃষির গুরুত্ব বা মৌলিক চাহিদা পূরণে কৃষির ক্ষেত্রসমূহের ভূমিকা বর্ণনা করো। তো এইভাবে একটা প্রশ্ন তৈরি করবে।